সবার অভিভাবক আপনি। সেক্ষেত্রে সেখানে দলীয় যদি কোনো স্থাপনা থাকে, কি করবেন? সেটা আসলে ভেঙে দিবেন কিংবা সেখানে যদি আমার দলীয় কেউ থেকে থাকে, নাম্বার 1 তারটা আগে ভাঙবো। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ এবং আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মাঝে। ধন্যবাদ। মাননীয় প্রশাসক, মশার উপদ্রব, তারপর নগরবাসী আবর্জনার ইয়াতে অতিষ্ঠ, একই সাথে ফুটওভার ব্রিজগুলোর অনেক সমস্যা, সামনে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব কিছু মিলে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আপনি দায়িত্ব নিলেন। কেমন চাপ অনুভব দেখেন, করতেছেন? এটা তো দীর্ঘদিনের সমস্যা। আমরা তো দীর্ঘদিন প্রায় অনেকগুলো বছর জীবনযাপন করেছি একটা প্রেক্ষাপটে। তারপরে দেশে একটা পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ওনার কথা, বাচনভঙ্গি, আলাপ আলোচনা, তার প্রতিটি কাজের পদক্ষেপ সুদৃঢ় একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা সহকর্মী হিসেবে অনুসরণ করে যাচ্ছি। বাংলাদেশ ইতিহাসে নেই যে একটা হলিডেতে একটা রাষ্ট্রপ্রধান তার দপ্তরে গিয়ে অফিস করে। হ্যাঁ, তিনি অফিস করছেন, পাশাপাশি আমরা কাজকে গতিশীল করার জন্য হলিডেটাকেও আমরা অফিস করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা অলরেডি 7 দিনের আমি দায়িত্ব পেয়েছি। 7 দিনের মধ্যে একটা মধ্যে হলিডে ছিল, ফ্রাইডে স্যাটারডে। আমি স্যাটারডে অফিস করেছি। আমি আশা করছি আগামী দিনগুলোতে আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, প্রতিনিয়তই করব কাজকে গতিশীল করার জন্য, মনিটরিং করার জন্য। তো মশার যে বিষয়টা আপনারা বলেছেন, এটা তো আজকে নতুন নয়। আমিও নিজে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যাই রাত্রিবেলা। এই মশাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। 2 নম্বর হলো, শুধু মশার ওষুধ কিংবা ফগার মেশিন ধোঁয়া দিয়ে মশা যায় না। আমরা যেদিন দায়িত্ব গ্রহণ করেছি 25 তারিখেই অফিসে আধা ঘন্টা অফিস করে আমি এখান থেকে, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, ওনাকে সাথে নিয়ে আমরা বের হয়ে গেলাম যে এই মশার ওষুধটি সিটি কর্পোরেশনে ব্যবহৃত হয়, সেই মশার ওষুধটি আজও ঠিক আছে কিনা, এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করতে বের হয়ে গেছিলাম। আমরা সেটাকে সরজমিনে গিয়ে দেখে এসেছি। পৃথিবীর অন্যান্য দেশেও এই ওষুধটিকে ব্যবহার করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুধু ওষুধের উপর নির্ভর করে মশাকে নিয়ন্ত্রণ করা যায় না। এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি, গতকালকে অলরেডি আমরা খাল পরিষ্কার, নর্দমা, ছোট ছোট ড্রেন এবং যেখানে একদম খাল বন্ধ হয়ে গেছে সেখানে খননের একটা উদ্যোগ গ্রহণ করেছি, পরিকল্পনা করেছি। আমরা গতকালকে এটা শুরু করেছি। এই শুরুটাই কিন্তু শেষ নয়। এর আগে অনেকে অনেকভাবে উদ্যোগ নিয়েছে, শুরু করেছে, আর কয়েকদিন পরে, 2 মাস পরে আর খবর নেই। এরকম কিন্তু আপনারাই প্রশ্ন করছেন। তো আমি চাইবো, আমি চেষ্টা করব যে আমি দায়িত্ব নেওয়ার পরে একটা শুরু কাজ যাতে সমাপ্তি ঘটে একটা ভালো অধ্যায়ের মধ্য দিয়ে, কিছুটা ফলাফল ওইখান থেকে আমরা পেতে পারি। খাল এবং নর্দমা পরিষ্কার মধ্য দিয়ে পাশাপাশি যদি আমি ওষুধকে ব্যবহার করি, তাহলে আশা করি যে মশাটা নিয়ন্ত্রণে থাকবে। কারণ একটা খালের পানি যখন সচল থাকবে, তখন ওই পানি যখন সচল থাকে তখন কিন্তু মশা ওখানে লার্ভা সৃষ্টি করতে পারে না। যখন এটা স্থবির থাকে তখনই তো ওখানে বসে ডিম পাড়ে, সেই ডিম থেকে একটা মশার ডিম থেকে সহস্রাধিকার মশা জন্ম নেয়। তো আমরা এই জিনিসটাকে চেষ্টা করে যাচ্ছি। গত 15 বছর আমরা আপনি সহ এর আগের প্রশাসক, তার আগের মেয়র সবাইকেই দেখলাম আসলে এই যে খাল পরিষ্কার কিংবা খালের উদ্ধারের একটা রেগুলার বেসিসে প্রজেক্ট থাকেই। সেটা শেষ পর্যন্ত হয় না। আপনিও একই কথাই বললেন। আমরা গত আ কালের আগের দিনও দেখলাম আপনি প্যারিস খালে গেলেন, সেটাও। এই প্রত্যেকটা খালের সাথে তো আসলে একটা জনজীবন জড়িত, সেখানে একটা অবৈধ উচ্ছেদ জড়িত থাকবে আপনার সেখানে। এটা কি আদৌ সম্ভব আপনার কাছে কি মনে হয়? সম্ভব নয় বলে আমি কোনো কিছু বলতে চাই না। চেষ্টা করলে সবই সম্ভব। কিছু আছে মানবিক দিকগুলো আপনাকে দেখতে হবে। কিছু আছে মানবিক দিক নাই, কিন্তু তারা জোর করে, হ্যাঁ, একটা সরকারি স্থাপনার উপরে তারা মাসুল দিয়ে তারা কাজ করছে, সেটাকে আইন দিয়ে ব্যবহার করতে হবে। আর 2 হলো, মানবিক কারণে অনেকে থাকার জায়গা নেই, তারা স্বল্প আয়ের মানুষ,
তারা একটি জায়গা খালি পেয়ে সেখানে একটা ঘর নির্মাণ করে সেখানে থাকার চেষ্টা করছে। এটা একটা মানবিক দিকে যদি আমরা চিন্তা করি, আমরা তাদের সাথে উচ্ছেদের আগে, কারণ আমাদের ওখানে উচ্ছেদ করতেই হবে, তা না হলে আমার খালকে আমি সচল করতে পারবো না। তো সেই কারণে তাদের সাথে আমরা একটু আগেই কথা বলবো, তাদেরকে নোটিশের মাধ্যমে, যাতে করে তারা আতঙ্কগ্রস্ত না হয় যে আমরা আমাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। তার মানে কি 2 জায়গায় তাকে ছোট করা। এক হলে আমি কি বাংলাদেশি না? আমি কি অন্য জায়গার থেকে এসে বসবাস করছি? তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাকে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র দিয়ে আমাকে এভাবে উচ্ছেদ করা হচ্ছে। এই ধরনের মানসিকতা যাতে কারো ভিতরে সৃষ্টি না হয়, তাদেরকে আমরা মানবিক কারণে মানবিকভাবেই তাদেরকে আমরা কথা বলে তাদেরকে একটা সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, মাননীয় প্রশাসক, একটা প্রশ্ন করি এটার সাথে একটু জড়িত। সেটা হচ্ছে যে অনেকগুলো খাল কিংবা যে জায়গা আপনি উচ্ছেদ করার চিন্তা ভাবনা করছেন, সেখানে আসলে আপনি প্রশাসক হিসেবে তো আপনি দলীয় না, আপনি সবার প্রশাসক। উত্তর সিটি কর্পোরেশনের যত জনগণ আছেন সবার প্রশাসক আপনি। সেক্ষেত্রে সেখানে দলীয় যদি কোনো স্থাপনা থাকে, কি করবেন? সেটা আসলে ভেঙে দিবেন সেটা যদি থেকে থাকে, ধরেন ওই খালের মধ্যে 5টা অবৈধ স্থাপনা আছে, 1 2 3 4 5, সেখানে যদি আমার দলীয় কেউ থেকে থাকে, তার নাম্বার 1 তারটা আগে ভাঙবো, ঠিক আছে? তারপরে 2 3 4 হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. অটোরিকশায় নগরবাসী মোটামুটি অতিষ্ঠ, এটা আপনি অনেক দিন যাবৎ দেখছেন। আমরা দেখলাম যে বুয়েট থেকে একটা অটোরিকশা পাস করা হলো গত অন্তর্বর্তী সরকারের আমলে। সেটার আসলে কোনো কিছু আমরা দেখলাম না। যখন দেখলাম যে কয়েকটা প্রজেক্টে দেওয়ার কথা ছিল, সেটিও করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই অটোরিকশার সমাধানটা কিভাবে আপনি করবেন? দেখেন, এটা একটা কঠিন বিষয় হয়ে গেছে, হ্যাঁ? আমি একটু আগে বলেছি না যে এটাও একটা মানবিক বিষয়। আপনার হুট করে অটোরিকশা যদি আপনি বন্ধ করে দেন, তারা কী করে খাবে? তাদেরকে একটা আপাতত দৃষ্টিতে আপনি তো চাইলেই আজকে 20টা মিল কারখানা করতে পারবেন না। যদি বড় বড় ইন্ডাস্ট্রি আপনি 20টা করতেই পারতেন রাতারাতি, তাহলে তো এই লোকগুলোকে আমরা ওইখানে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম। তাহলে তো তাদের রিক্সা চালাতে হতো না। একটা জিনিস কি আমার মনে হয়, তাদেরকে একটা সুনির্দিষ্ট আপাতত মেইন রোড, যেখানে যানজট বেশি হয়, অফিসগামী মানুষদের চলাচল করতে সমস্যা হয়, তাদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিলে সেই জায়গার মধ্যে থেকে তারা যদি রিক্সাটাকে ব্যবহার করে, তাহলে মনে হয় কিছুটা হলেও উপকার হবে। আপনি যখন যেকোনো উচ্ছেদ করতে যাবেন, যেকোনো জায়গায় আপনি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গা যখন দখল থেকে মুক্ত করতে যাবে কিংবা ফুটপাত উচ্ছেদ করতে যাবে, খাল উচ্ছেদ করতে যাবে, তখন আমরা দেখলাম যে আম আ মেট্রোপলিটন পুলিশ থেকে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী চাচ্ছেন। এটা আমরা অনেকবার বলেছি, অনেক মেয়র কিংবা অনেকেই বলেছে যে, অনেক বিশেষজ্ঞরা বলেছে যে সিটি পুলিশের একটা ব্যবস্থা কি করা যায় নাকি? যে সিটি কর্পোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে একটা আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। কারণ সবসময় আসলে সে সাপোর্টটা আপনারা পান না। কারণ আপনাকে যখন কোনো এলাকায় যেতে হচ্ছে, সেই এলাকার সেই থানা থেকে পুলিশ নিতে হচ্ছে, সেখানে পুলিশ থাকে না, আইনশৃঙ্খলা বাহিনী থাকে না। আমরা অনেক ম্যাজিস্ট্রেটকে দেখেছি, তারাও বিভিন্ন জায়গায় যখন উচ্ছেদ করতে গিয়েছে কিংবা অভিযান পরিচালনা করতে গিয়েছে, তারাও কিন্তু তোপের মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কম থাকার কারণে। সেক্ষেত্রে সেরকম কোনো পরিকল্পনা কি আপনার আছে কিংবা করবেন? এই বিষয়টা আমার ওইভাবে জানা নেই, এটা আইনে কভার করে কিনা। রাষ্ট্রের মধ্যে আরেকটা সংস্থাকে আলাদা পুলিশ দেওয়া, এটা আমার জানা নেই। আমি সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে কথা বলে এই উত্তরটা আমি দিতে পারবো। আমরা আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে যে আমরা আম বিভিন্ন জায়গায় দেখলাম যে এই সিটি কর্পোরেশন যখন টেন্ডার হয়, আমরা আগেও দেখেছি, তখন এই টেন্ডার দুর্নীতিটা সবচেয়ে বেশি দলীয় লোকের মধ্যেই থাকে। সেটা আমরা গত 15 বছরের সরকারে দেখেছি, আমরা অন্তর্বর্তী সরকারেও দেখেছি, এরকম অনেকগুলো প্রশ্ন উঠেছে। আপনি নতুনভাবে দায়িত্ব নিলেন কিংবা দায়িত্ব পেলেন। আপনার কাছে এটা আসলে এই সাধারণ জনগণ প্রত্যাশা কিভাবে করবে? দলীয় টেন্ডারবাজি, টেন্ডারের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের? আগে যা হয়েছে, ওরা যা করেছে, আমি যদি একই কাজ করি তাহলে একই হলাম। তো আমাদের এই জায়গাটার স্বল্পতা আছে। আমাদের দলীয় নেতাকর্মীরা কাজ নেবে, এই জায়গাটা আমাদের স্বল্পতা আছে। এই কারণে বুঝিয়ে বলি, 17 বছর তো আমরা অনেক দূরে ছিলাম। আমাদের এই লেভেলে কাজ করার মতন সেই অ্যাবিলিটিও ছিল না। আমাদের এখন অনেকের লাইসেন্সই নেই। লাইসেন্সই নেই, আমি কাজ করবেন কি দিয়ে আপনি? যারও 2-4টা ছিল সেগুলি অটোমেটিক ক্যান্সেল করে দেওয়া হয়েছে, হ্যাঁ? তো এই বিষয়গুলো আমি আর টানতে চাই না এখানে। আমার একটা ছেলে, হ্যাঁ? এক ছেলে আমার। তো আমার ছেলে পাইলট, এখন ইউএস বাংলায় আছে। তো পাইলটও না, ক্যাপ্টেন হয়ে গেছে সিনিয়র। তো তার চাকরির বয়স প্রায় 9.5 বছর পার হয়ে গেছে। সে বাংলাদেশ বিমানে ইন্টারভিউ দিয়েছিল 2016 সালে, 16 না এরকম 17 হবে। 26 জন ইন্টারভিউ দিয়েছিল, এখানে লোক পাইলট নিয়োগ থাকবে
কয়জন 10 জন না 8 জন এরকম, আমার ছেলে 3য় স্থান অধিকার করেছে, 3য় না 4র্থ এরকম হবে। তো ওর মধ্যে তো সে পড়ে, তাই না? এবং সেটা ভাইভাতেও সে অ্যাপ্রুভ, কিন্তু আমার ছেলে চাকরি হয়নি। তো যে ফেল করেছে অর্থাৎ পয়েন্ট কম পেয়েছে তার চাকরি হয়েছে। এই অব্যবস্থাপনা তো ছিল, কারণ বাবা একটা রাজনৈতিক দলের বিশেষ রাজনৈতিক, আমরা যেমন ভাষায় বলি না বিশেষ, তখন তাদের ভাষায় ছিলাম আমরা বিশেষ রাজনৈতিক দলের নেতার ছেলে, এখানে তাকে চাকরি করতে দেওয়া যাবে না, এই জন্য চাকরি হয় নাই। তবে প্রাইভেট অ্যালায়েন্সে চাকরি করছে। তো এরকম অব্যবস্থাপনা তো আছেই। এখন একই কাজ যদি আমরা করি তো মানুষ তো আমাকে একইভাবে নেবে। তা আমি চেষ্টা করব, দীর্ঘদিন আমার সহকর্মীরা আমার সাথে ছিল, দেশে গণ অভ্যুত্থানের সময় তারা একটা পরিবর্তন আনার সময় তাদের ত্যাগ আছে, চিকিৎসা আছে, তারা যদি বৈধভাবে সকল নিয়ম কানুন মেনে যদি কাজ করার চেষ্টা করে, তারা তো ব্যবসায়ীভাবে করতেই পারে। কালকে আমরা গাবতলী একটা ওয়ার্কশপ ডিপোতে গিয়েছিলাম, ওখানে আমাকে খুশি করার জন্য হোক, তাদের আধিপত্য বিস্তার করার জন্য একটা ব্যানার লাগিয়েছে, আমি নিজে হাতে খুলে ফেলে দিছি না কালকে, নাই। অতএব এখানে হওয়ার সুযোগ নেই, কম। আমরা ওই দিন আসলে দেখলাম যে আপনি মিরপুরে গেলেন একটা খাল উচ্ছেদ করতে, প্যারিস খাল। সেখানকার নির্বাচিত যিনি সংসদ সদস্য এবার তাকে আমরা দেখতে পেলাম না, কিন্তু তাকে আপনারা কি আসলে দাওয়াত দিয়েছিলেন কিংবা সে আসেনি? মানে আমি বুঝাতে চাচ্ছি যে সমন্বয় করে যে কাজ করার নতুন, আমরা বলি সবার আগে বাংলাদেশ, এটা তো সিটি কর্পোরেশনের কাজ। হ্যাঁ, সিটি কর্পোরেশনের কাজ। আমরা সেখানে দেখলাম যে একটি রাজনৈতিক দলের পরাজিত সংসদ সদস্য তিনি আসলেন, তিনি সেখানকার, কিন্তু যিনি সেখানে জয়ী হয়েছেন তাকেও কি আমরা দেখতে পাবো ভবিষ্যতে একসাথে মিলে কাজ করার যে একটা, আমরা বলি যে না একসাথে না, কাজ কেন করব? কেন হয় নট, সামাজিক কাজ, উন্নয়নের কাজ সবাইকে মিলেই করতে হবে। আমার সাথে হয়তো ওনার যোগাযোগ নাই বিধায় বা আমি কন্ট্যাক্ট করতে পারিনি, নেক্সটে যেরকম কিছু হয় কন্ট্যাক্ট করার চেষ্টা করব। উন্নয়ন কর্মকাণ্ড, দেশের কাজ সবাইকে নিয়েই করা দরকার, তাই না? আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। যেহেতু আপনারাও বলছেন যে এবার একটা ফেয়ার নির্বাচন হয়েছে, সেখানে বিভিন্ন দলের অংশগ্রহণ ছিল, রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়েই তো কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনি কতটুকু আসলে তাদের ক্ষেত্রে ওয়েলকামিং হবেন কিংবা তাদেরকে কতটুকু আপনি সম্পৃক্ত করবেন আপনার কাজের সাথে? আমার যতটুকু লিমিটেশন আছে ততটুকুই করব। আপনার একদমই এখন কাউন্সিলর নাই, আমরা দেখি যে প্রায় 139টা আছে, 2টা ওয়ার্ড আছে, 2টা সিটি কর্পোরেশন মিলে, আপনার এখানে 54টা আছে, নতুনও কিছু অ্যাড হয়েছে। সেক্ষেত্রে আসলে এই কাউন্সিলর ছাড়া কাজ করতে কি কি ডিফিকাল্টিজ আসলে এখন? হ্যাঁ, জনপ্রতিনিধি না থাকলে একটা ডিফিকাল্ট তো থাকেই। তো এখন ওই জায়গাগুলোতে সচিব নিয়োগ দেওয়া আছে, সচিবরাই করছেন। এখন প্রশ্নটা হলো এটা কতদিন থাকবে। নির্বাচন যদি খুব শর্ট টাইমে হয়ে যায় তো একরকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, আর যদি প্রশাসক দিয়ে লং টাইম কাজ করানো যায় সেই ক্ষেত্রে একটা ওয়ার্ড ওয়াইজ প্রশাসক নিয়োগ হবে কি হবে না সেই হিসাবে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আপনি দায়িত্ব নেওয়ার পর আসলে কোন বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন, যে এই সমস্যাগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আপনি কাজ শুরু করেছেন? দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিক আছে কি না, আপনার যদি মাথায় ঠিক না কাজ করতে পারবেন না, এটা কি ঠিক আছে কি না, এই জায়গা থেকেই তো সকল কাজগুলো পরিচালিত হয়। একজন ডিপার্টমেন্টাল ওয়াইড হেড আছে, তারা কি করছে কি না, এটা হলো নাম্বার 1। ফিল্ড ওয়ার্ক এক জিনিস, অফিসিয়াল সিস্টেমটা ঠিক আছে কি না, এই জায়গাটাকে ঠিক রেখে তো আমাকে কাজ করতে হবে, এটাও যেমন গুরুত্ব দিচ্ছি। এবং যেই দায়িত্বপ্রাপ্ত জায়গায় আছে তাদের সাথে আমরা কথা বলছি প্রতিনিয়ত। আমি এখানে ইন্টারভিউ দিলাম, কথা বললাম, করব, কিন্তু আমি ইন্টারভিউ দিয়ে ঘুমিয়ে গেলাম, কিন্তু আমি কাজে গেলাম না, ফিল্ডে গিয়ে আমি আমার কর্মীরা কাজ করছে কিনা খোঁজ নিলাম না, তাহলে তার কাজ এগিয়ে যাবে না, তাই না? আমাদের সব সময় একটা মনিটরের ভিতরে রাখতে হবে এবং নিজেকে কাজ করতে হবে। আগের প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কথা তিনি দায়িত্বে থাকাকালীন সময় আমরা শুনেছি, এখন তো শুনছি তাকে বলা হচ্ছে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি কি তার এই সকল ক্ষমতার অপব্যবহার নিয়ে আসলে ইনভেস্টিগেশন শুরু করেছেন কিংবা করবেন? দেখেন, আমি যেটা বলি, আপনারা যেমন শুনেছেন আমিও শুনেছি। কেউ যদি অপকর্ম করে থাকে, ইতিমধ্যে তো তার নামে মনে হয় 2টো মামলাও আছে। সে অনৈতিক কোনো কাজ করেছে কিনা, এই অফিসে অনৈতিক কাজের সাথে কেউ জড়িত আছে কিনা, তার সাথে কোনো অনৈতিক ফাইলেতে সই করেছে কিনা, সেই ব্যাপারটা আমি দেখতেই পারি। দেখার পরে যদি আমি এটা মনে করি, সেটার ব্যাপারে পরে ব্যবস্থা করব। তার প্রজেক্টগুলো কি রিভিউ করবেন আপনি? না, সেই রিভিউ প্রজেক্ট যদি করার মতো থাকে, আইন যদি কাভার করে, সেটা তো করতে পারি। মাননীয় প্রশাসক, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই কর্মকাণ্ডগুলো আপনি যখন করবেন সামনে মশক নিধনের ক্ষেত্রে, যানজটের ক্ষেত্রে, এখানে নাগরিকদের অভিযোগ, নাগরিকদের পরামর্শ কতটুকু জায়গা পাবে? দেখেন, এই যে ভালো একটা প্রশ্ন করেছেন, শুধু মশার ওষুধ নয়,
খাল খনন নয়, খাল বিল নয়, দুইটাই রিলেটেড। পাশাপাশি সবচেয়ে বড় রিলেশন যে সামনে ডেঙ্গু 2 মাস পরে হয়ে যাবে, এটার জন্য হ্যাঁ, এটার জন্য আমার আগাম প্রস্তুত হিসাবে আমি এলাকায় এলাকায় ক্যাম্পিং করতে পারি, ডিজিটাল ক্যাম্পিং করতে পারি, অর্থাৎ সচেতনতা। হ্যাঁ, আমি এলাকায় গিয়ে গিয়ে বিভিন্ন বাড়ি মালিক সমিতির সাথে কথা বলতে পারি যে দেখেন আমরা এই উদ্যোগ নিচ্ছি, আপনার ডেঙ্গু শুধু আমি মশা দিয়ে মারতে পারবো না, ওষুধ দিয়ে মারতে পারবো না, আপনি আপনার ফ্ল্যাটটা অন্তত আপনি ক্লিন করে রাখেন। মানে আপনার কাজের সাথে নাগরিকদের সম্পর্কটা অনেক গুণ থাকবে। অবশ্যই থাকবে। আমি চাই নাগরিকরা এই সমস্ত কাজে আমাদের খুব কাছাকাছি থাকুক। এটা হলে আমাদের সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে। আচ্ছা, প্রাইম মিনিস্টার অফিস থেকে আসলে প্রধানমন্ত্রী নিজে আপনাদের দুজনকে আসলে 2টা সিটি কর্পোরেশনের দায়িত্ব দিল। তার সাথে আপনার গতকালও মিটিং ছিল। কতটুকু সহযোগিতা পাচ্ছেন, কিংবা তিনি আসলে কি প্ল্যান দিচ্ছেন, কিংবা তিনি আসলে আপনাদের কাছ থেকে প্রথমত কি চাচ্ছেন, কিংবা তার সাথে আপনাদের কি কথা হলো? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী চায় একটা আধুনিক ভালো একটা নগর গড়ে তোলার জন্য। এই যে দুর্গন্ধমুক্ত গ্রিন এবং ক্লিন একটা ঢাকা শহর করতে চায় উনি। আমাদেরকে দায়িত্ব দেওয়ার আগেই উনি কিন্তু সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আমি যাকে যেই দায়িত্ব দিব সেই নির্দেশনা মেনে তাকে চলতে হবে। উনি কিন্তু দেখেন আমাদেরকে বলেছে দায়িত্ব দেওয়ার পরে যে 1 সপ্তাহ পরে আমার কাছে 1 সপ্তাহ বলেছে। উনি নিজেও জানে যে একটা জায়গায় একজনকে দিলে এখানে কিছু শুভেচ্ছা হয়, কিছু টাইম কিল হয়। 1 সপ্তাহ পরে আমার কাছে 180 দিনের একটা পরিকল্পনা নিয়ে আসতে হবে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী 6 দিনের মাথায় তার দপ্তর থেকে ফোন আসছে যে আগামীকালকে সকাল 11টার সময় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের মিটিং, আপনাদের পরিকল্পনা নিয়ে আপনারা হাজির থাকবেন। আমরা মনে করেছিলাম মৌখিকভাবে বলেছে 7 দিনের জায়গায় 10 দিন হলে চলবে। বিষয়টা এরকম নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি সঠিকভাবে কাজ করার জন্য চেষ্টা করে প্রতিনিয়তই সব ডিপার্টমেন্টেই উনি এই মনিটরিংগুলো করেন। অতএব এখানে আমাদের চুপচাপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। ফাঁকিবাজির কোনো অপশন? কোনো ফাঁকিবাজি। ওনার সাথে কাজ করছি দীর্ঘ 22-24 বছর। রাজনৈতিক কাজ হোক, যেই কাজ হোক, ওনাকে আমরা বুঝি, জানি উনি কী চায়। সেই বিষয়টা আমরা একটু অ্যাডভান্স থাকবো আশা করি। আমি চাই কী চাই, উনি চায় কাজ। যে কাজ করে তাকে তিনি পছন্দ করেন, যে কাজ পারে না তাকে তিনি পছন্দ করেন না। সেটা আলাদা আলাদা সাবজেক্ট, সে অন্যভাবে থাকবে। অবশ্যই পরিকল্পনা দিয়েছেন উনি, বারবার বলেছেন মশা, বর্জ্য ব্যবস্থা, খাল, বিল, নর্দমা, আগামী দিনে ডেঙ্গু হবে তার জন্য প্রস্তুতি। ভূমিকম্প হওয়ার আগে আমাদের একটা প্রস্তুতি থাকতে হয় না? ভূমিকম্প কখন হবে আমরা কি কেউ জানি? এর জন্য উনি একটা ভলেন্টিয়ার নিয়ে করে একটা ব্যবস্থা করেছেন। স্বেচ্ছাসেবী আমাদের ডিজাস্টার হয়ে গেলে আমি তাৎক্ষণিক কী করবো, কাদেরকে দিয়ে কাজ করবো, এর জন্য একটা বিভিন্ন সংস্থাকে উনি বলছেন হয়তো বা আমাদেরকে বলবেন বিষয়টা। এবং অলরেডি ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি এসছে। আমাদের কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখন খোলা মাঠ আছে, কারণ এরকম যদি ম্যাসিভ আকারে কোনো কিছু আল্লাহ না করে ঘটে সেখানে তো ব্যবস্থা নেওয়ার জন্য এই তালিকাগুলো অলরেডি হয়ে গেছে। ডিএনসিসি থেকে আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে তালিকা হয়ে গেছে, এটা আগামীকালকে পাঠিয়ে দেবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. বর্জ্য থেকে বিদ্যুতের একটা প্রজেক্ট ছিল, এটা নিয়ে আমরাও প্রতিবেদন করেছি আমিনবাজারে। আপনি গতকালই গিয়েছিলেন দুপুরে। সেটি একটা সময় আমরা দেখলাম যে চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল, তারা কাজও শুরু করেছিল, গ্রাউন্ড লেভেলের কাজও কিছুটা এগিয়েছিল। এরপরে আগের প্রশাসক আসার পর তিনি সেটা বন্ধ করে নতুন আরেকটা কোম্পানিকে দিলেন। এই 2 কোম্পানির সাথে একটা সমস্যা হতে কাজটা বন্ধ ছিল, আপনি নতুন করে আবার শুরু করলেন। আপনি নিশ্চয়ই জানেন যে সেই বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে বিদ্যুৎটা তৈরি হবে সেটা জাতীয় গ্রিডে যুক্ত হবে 42-এর মতো, কিন্তু সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আধুনিক বিশ্বে এই ব্যবস্থাপনাটা আছে, যে একটা বর্জ্যকে আমি সমাপ্ত করছি একদম শেষ পর্যন্ত। আপনার কাছে দেখে কি মনে হলো পুরো বিষয়টা? বিদেশি যেমন কোরিয়ান একটা কোম্পানি আছে, তারাও আগ্রহ প্রকাশ করেছে, আমার সাথে মৌখিকভাবে করেছে। চায়না কোম্পানি আর একটা কোম্পানি একইভাবে তারাও আগ্রহ প্রকাশ করছে। এখন বারবার যদি খালি চেঞ্জেই হয়, চেঞ্জের মধ্যেই থাকে, তাহলে কাজের অগ্রগতি কিন্তু কমে যায়। তো একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। এটার পরিবেশের সাথে একটা ইয়ে আছে, কমপ্লিটেড একটা বিষয় আছে, পরিবেশের কি একটা তাপমাত্রার, যদি এটি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সেই এলাকার পরিবেশটা নষ্ট হতে পারে। এটার জন্য একটা ইয়ে আছে। তো মনে হয় আপাতত এই বিষয়টা মনে হয় সলভ হওয়ার একটা সম্ভাবনাও আছে। আমার কাছে যতটুকু ইয়ে আছে যে সরাসরি সরকার প্রধান কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কোনো চাইনিজ কোম্পানি সরাসরি যোগাযোগ করছেন এই আমিনবাজার বর্জ্য ব্যবস্থাপনার সাথে, তারা ইনভলভ, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি, আমি শুনতে পেয়েছি। যদি হয়ে থাকে এটা আরও ভালো, আমার কাছে মনে হয় আরও ভালো।
কারণ আমরা একটু ইজি হয়ে গেলাম, কাজটা তাড়াতাড়ি করতে পারবো আর কি। জনসাধারণের উদ্দেশ্যে কি বলতে চান আসলে? আমরা দেখি যে মেয়রের সাথে জনসাধারণের একটা সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তাদের প্রতি আসলে আপনার মেসেজ কি থাকবে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টা ওয়ার্ড আছে, 26টা থানা। এই 54টা ওয়ার্ডের প্রতিটা জনসাধারণ এবং 26টা থানার প্রতিটা মানুষের সাথে আমার অতীতের রাজনৈতিক সম্পর্ক আছে। এখন প্রশাসক হিসাবে তারা অন্যভাবে আমাকে দেখছে। আমি চাই রাজনীতির বাইরে গিয়ে আসলে কোনো কাজ করা, জনপ্রতিনিধিত্ব করা এটা অসম্ভব বিষয়। সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমার সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি, কর্মকর্তা এবং মাঠ লেভেলে যারা কাজ করে তাদেরকে তারা সহযোগিতা করবে। আমি অলরেডি আমি একটা পরিকল্পনা করেছি 54টা ওয়ার্ডে এই যে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আছে, মশক নিধন কর্মীরা আছে, তাদের সাথে একটা সমন্বয় করে মনিটরিং সেল করে দিব। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবগত করেছি, কারণ আমার জনবল এখানে কম। ওখান থেকে যদি আমার জনবল 5 জনে কাজ করার জায়গায় 3 জন থাকে, আমার সেই মনিটরিং সেলের থেকে 2 জন যদি তাদেরকে একটু সহযোগিতা করে আমার কাজটা আরও গতিতে বাড়বে আর কি। এই পরিকল্পনা আমার আছে। এমন একটি কাজ আপনি করে যাবেন যেটি পজিটিভ অবশ্যই, যেখানে আপনাকে উত্তর সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ সারা জীবন মনে রাখবে। একটা জিনিস দেখেন, প্রতিটা প্রশাসক বা মেয়র তার কর্মের একটা দৃষ্টান্ত রেখে যেতে চায়। সেই দৃষ্টান্ত কি হতে পারে, হ্যাঁ, সেটা আমি এখনো চিন্তা করিনি, চিন্তা করে পরে বলবো। কিন্তু কোনো পরিকল্পনা আছে যে এই সমস্যাটা আপনি যেহেতু উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা, আপনি জানেন যে এই আপাতত আমি যেটা চাই, দৃষ্টান্ত অনেকগুলো আছে। কেউ পার্ক বানিয়ে দৃষ্টান্ত করে, কেউ গাড়ি নামিয়ে দৃষ্টান্ত করে, কেউ মেট্রো রেল দিয়ে দৃষ্টান্ত করে, এর পাশাপাশি মনোরেল দিয়েও কেউ দৃষ্টান্ত করে। ওইটা মাথায় আছে আমার, যদি আমি সময় পাই। হ্যাঁ, তো সবচেয়ে আপাতত যেই জিনিসটা আমি প্রাধান্য দিয়ে কাজ করতে চাই, যেই বর্জ্য ব্যবস্থা, ময়লা মশা, এটা। আর যেই দৃষ্টান্তটা আমি করবো, এটা যখন আমি সিদ্ধান্ত নিব আমি এটা করব, তখন আপনাকে জানাবো। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখনই মেয়রের ক্ষমতা শেষ হয়, প্রশাসকের ক্ষমতা শেষ হয়, তখন তার দুর্নীতি নিয়ে প্রশ্ন আসে, সাংবাদিকরা করে, বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট থেকেও আমরা দেখি। আপনার মেয়াদ শেষ হওয়ার পরে দুর্নীতি নিয়ে কি আমরা কোনো রিপোর্ট করতে পারবো কিংবা এরকম হবে? আমি ওই সুযোগ দিব না, আমি করবো না, আপনারা রিপোর্ট করতেও পারবেন না। আপনারা আপনাদের রিপোর্ট করতেই পারেন, সত্যতা পাবেন না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি আমাদেরকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাচ্ছিলেন। আমরা পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চ্যানেল ওয়ানের সাথে থাকুন।